সামিনা হোসেন প্রেমা এ প্রজন্মের একজন নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক। মূলত বাবার উৎসাহে নাচের জগতে আসা তার শুরুটা ছায়ানটে, সেই ছোটবেলায়। এরপর নাচ শিখেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও কলাবতী দেবীর কাছে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এই শিল্পীর পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে। এরপর নাচ নিয়ে উচ্চশিক্ষার্থে পাড়ি দিয়েছিলেন ভারতে। সেখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পাশাপাশি প্রশিক্ষণ নেন মণিপুরী নৃত্যের কিংবদন্তি শ্রীমতী কলাবতী দেবীর কাছে। বাংলাদেশে ফিরে প্রেমা নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন মণিপুরী নৃত্যের প্রচার ও প্রসারে। গঠন করেন নিজের নৃত্যদল ভাবনা, যেখানে নতুন প্রজন্মকে পথ দেখানো হচ্ছে শুদ্ধ ও শাস্ত্রীয় নৃত্যচর্চার। একই সাথে প্রেমা প্রশিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে। প্রেমা এখন বাংলাদেশের একজন সফল নৃত্যশিল্পী, কিন্তু তার এমন সাফল্য একদিনে আসেনি। নানা চড়াই উচ্চাই পেরিয়ে প্রেমার নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প আজকের কথোপকথনে। আসলে বাবার উৎসাহ ছিল খাওয়ানো, খাওয়া নিয়ে যন্ত্রণা করতাম। তো তার ধারণা যে নাচ করলে আমি খিদা বাড়লে আমি খাবো। তো ওই যন্ত্রণা থেকে মুক্তি পেতে ছায়ানটটা আমাদের বাসা থেকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আমাদের বাসা ছিল। নানু বাড়ি ছিল প্রথমে, পরে আমাদের নিজেদের ফ্ল্যাট পায় বাবা। তো সেইটাই একমাত্র উৎসাহ ছিল যে হ্যাঁ, ছায়ানটটা এত কাছে, ওখানে নাচে ভর্তি করে দিই। আসলে পরিবারের সবাই গান বা অন্যান্য ইনস্ট্রুমেন্টাল, আমার নানার বাড়িতে অনেকেই সেতার, বাঁশি, ভায়োলিন এগুলো বাজাতে পারতেন আমার নানার দিককার। তো নাচে কেউ আসবে ওভাবে ভাবেনি। তো এটা হুট করেই আসলে চলে আসা। ছায়ানটেই ছিলাম। আর ছায়ানটের পাশাপাশি শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে নৃত্য দল ছিল নৃত্যনন্দন, সেখানে বহু বছর কাজ করেছি। তো আর আমরা ছোটোবেলা থেকেই মানে প্রায় 92-93 থেকে শ্রীমতী কলাবতী দেবী, আমার যিনি গুরু, বর্তমান গুরু, তাকে পেয়েছি ছায়ানটের মাধ্যমেও, এবং পরবর্তীকালে হাই কমিশনের কারণে ওনাকে আনানো হতো এবং এখানে ওয়ার্কশপ হতো। তো ওটা আমাদের অনেক বেশি নাচটাকে ফোকাস করতে সাহায্য করেছে। তো শর্মিলাদির পাশাপাশি ছায়ানট তো অবশ্যই, এবং কলাবতী দি, মানে ছোটোবেলা থেকে এই তিনটার সান্নিধ্য পাওয়াতে নাচটাকে নিজের মধ্যে আসলে লালন করতে পেরেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পরিসংখ্যানটাকে বেছেই নিলাম, একটা পর্যন্ত ক্লাস হয়ে ছুটি। তো আসলে নাচের যে কোনো বিষয়, মানে রিহার্সেল বা অনুষ্ঠান, সব কিছু 2টার পরের টাইমগুলো থেকে আমাদের নাচ রিলেটেড ব্যস্ততাগুলো বাড়ে। তো ওই একটা উদ্দেশ্য ছিল যে হ্যাঁ, একটা পর্যন্ত ক্লাস হয়ে ছুটি, খেয়ে দিয়ে অ্যাটলিস্ট রিহার্সেলে যেতে পারবো বা ক্লাস করতে পারবো, নাচে সময় দিতে পারবো। এবং সেটাই করা হতো, কারণ সাধারণত দেখা যেত 3টার পর থেকে আমরা ছুটতাম কোনো না কোনোভাবে নাচের প্রয়োজনে। আর অনুষ্ঠানগুলো তো বিকেল সন্ধ্যাতেই থাকে। আর ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমার জন্য আসলে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, কারণ ওইখানকার যে পরিবেশ পেয়েছি আমরা যখন ছোট ছিলাম, তখনও এত সুন্দর অনুষ্ঠান, মানে একটা আমরা ফুলার রোডে থাকতাম, তো দক্ষিণ ফুলার রোড বলে যেটাকে, ওটাই সবচেয়ে বড়, এবং ওটাতে অনেক বড় করে মঞ্চ করে অনুষ্ঠান হতো। স্পোর্টসের ড্রেজাজেও লাইক হতো, আর অনুষ্ঠান যেগুলো হতো সেরকম। তো সেখানে সাজগোজের ব্যাপার থাকতো। তো নাচের এই সাজ পোশাক, মানে ওই ছোটোবেলা থেকে নানানভাবে আসলে পাড়াও আমাকে ইনফ্লুয়েন্স করেছে। তো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তখনকার সময় যে অনুষ্ঠানগুলো হতো, কোরাস গান, সেখানে নিজেদের ইনভলভ হওয়া, নাচ, তো ওইটার পাশাপাশি যখন গ্রামাটিক্যাল ওয়েতে সত্যিকার অর্থে নাচ শেখা শুরু করলাম, তখন বাসা থেকে যেটা হতো যে সবসময় বলতো যে কোনো কিছু অবহেলা করে শিখবে না, শিখলে ঠিক মতো শিখবে। মানে আলসামি লাগতো, 3টার সময় ক্লাস, 3:30টার সময় ক্লাস, যেতে ইচ্ছা করতো না, না বুঝেও নাচ শিখতাম, করতাম, কখনো পারতাম কখনো পারতাম না, এরকম প্রচুর হয়েছে, ফেইলিয়ার অনেক হয়েছি।
তো কিন্তু বাসা থেকে আম্মা যেটা বলতো যে আম্মা আসলে খুব সিনসিয়ার, আমাদের বাসার সবাইকে আমি খুব সিনসিয়ার দেখেছি। তো খালি বলতো যে যেটা করবে ঠিক মতো করবে। তো ওই ঠেলে গুতিয়ে ঘুম ঘুম চোখ নিয়ে ছায়ানটে চলে যেতাম। কিন্তু পাড়ার প্রোগ্রামগুলো হলে রিহার্সাল করা, সবাই একসাথে অনুষ্ঠান করা, এই প্রভাবগুলো মানে এবং সবার প্রশংসা, মানে আমাদের আত্মীয় স্বজন তো প্রশংসা করতই, উৎসাহ দিতই, কিন্তু পাড়ার চাচা চাচিরা, তারপর বন্ধু বান্ধবরা এই যে অ্যাপ্রিসিয়েট করতো যে আমি নাচ করি, নাচ শিখি। এবং ক্লাসিক্যাল মণিপুরিগুলো তখন কিন্তু বুঝবার মতন মানুষ খুব বেশি বাংলাদেশে ছিল না, কারণ অনেকে মনে করতো এটা কি আদৌ ক্লাসিক্যাল নাচ কিনা, কী ধরনের নাচ, তারপরে এটাকে উপজাতীয় নাচ হিসেবেও অনেক সময় মনে করতো। যার ফলে আমার মনে আছে আমি একটা প্রতিযোগিতায় সবচেয়ে ভালো নাচ করেও জাজরা ডিসিশন নিতে পারেননি যে এটাকে ক্লাসিক্যাল ক্যাটাগরিতে ফেলবেন কিনা। তা আমরা ওই রকম সময় থেকে স্ট্রাগল করে এই নাচটাকে নিয়ে আসলে আছি। তো পরবর্তীকালে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারমিডিয়েটের পরে একবার মনে হলো যে যদি পড়তে চলে যেতে পারতাম কলকাতায়, কিন্তু আমাদের দেশে নাচ নিয়ে ভবিষ্যৎটা তো নিশ্চিত ছিল না। তো বাসা থেকে ভয় পেত, মা তুমি নাচ নিয়ে পড়বে, এটার ভবিষ্যৎ কি, যদি কখনো অ্যাক্সিডেন্টালি তুমি নাচটা করতে না পারো তখন কি করবে, ক্যারিয়ার কি হবে, তার থেকে একটা কোনো প্রপার সাবজেক্টে পড়ালেখা করো, সেটা শেষ করে তারপরে তুমি নাচ করো। তো যতই আমি এটাকে প্রায়োরিটি দিতে চাই না কেন, বাসা ভরসা করতে পারেনি যে হ্যাঁ একদম ছেড়ে দেবে। তো যার ফলে ইন্টারমিডিয়েটের পরে যাওয়া হয়নি। তো আমি ঢাকা ইউনিভার্সিটির লাইফটা খুব এনজয় করেছি, বন্ধু বান্ধব বা পরিবার সবাইকে নিয়ে ক্যাম্পাস। তারপরে আমাকে কলাবতী দি বললেন যে তুমি এত ভালো কাজ করো, নাচ করো, তোমার এত ইন্টারেস্ট, তাহলে ঠিক আছে আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি, তুমি আসো, অ্যাডমিশন টেস্ট দাও। তা তখন চিন্তা করা হলো যে অনার্স করব, তারপরে মাস্টার্স করব, মানে একটা বয়সও একটা ব্যাপার, কারণ আমরা তো যথেষ্ট সেশন জট কাটিয়ে ঢাকা ইউনিভার্সিটি পাশ করেছি, মানে বয়স তো বেড়ে যাচ্ছে, আবার বিয়ের প্রেশারও আছে। তো বাসা থেকে অতিরিক্ত জ্বালাতো না বিয়ে নিয়ে কোনো দিনই, কিন্তু স্বাভাবিকভাবেই প্রসঙ্গটা আসতো। তো তখন চিন্তা করা হলো যে ঠিক আছে অনার্স করব, তারপর মাস্টার্স, কতদিনে কেরিয়ার শুরু হবে, ডাইরেক্ট মাস্টার্স আমি যদি অ্যাডমিশন টেস্টে টিকতে পারি তাহলে আমি ডাইরেক্ট মাস্টার্স করতে পারবো। তো অ্যাডমিশন টেস্টে আমি আসলে খুব ভালো রেজাল্ট করেছিলাম, ফার্স্ট হয়েছিলাম। তো তখন আমি 2 বছরের মাস্টার্সে ঢুকে যাই এবং সেখানে একেবারেই কলাবতীদির আন্ডারে থেকে, মানে রবীন্দ্রভারতী তো আছেই, নানান টিচাররা যেরকম ছিলেন, কলাবতীদির বাড়িতে থেকে নাচ করার যে অভিজ্ঞতা সেটা অতুলনীয় এবং সেই দিনগুলো আমি খুব মিস করি এবং খালি মনে হয় শেখা তো বাকি রয়ে গেল। আর ওই সময় যে শিখেছি, ওই যে দিদি বকছে, লাঠি ছুঁড়ে মারছে, মানে রেগে গিয়ে পা ভুল করছি আর বলছি না, বলতে ভুল করছি, এই যে বকা খাওয়া, আসলে বকা খাওয়াটা খুব জরুরি। তা আমাদের প্রজন্মকে দেখে একটু বকলেই চোখে পানি, একটু বকাই যাবে না, বাবা মারাও একটু মন খারাপ করে যে তার বাচ্চাকে এভাবে বকা হলো, কিন্তু আমরা তো প্রায় মার খেতে নিতাম। তারপরেও আমরা মনে করতাম যে গুরু যেটা বলছেন সেটাই মাথা পেতে নিতে হবে। এবং এখন উপলব্ধি করি যে যদি সত্যি এখনও বকা খেতে খেতে নাচ করতে পারতাম, খুব আফসোস হয় যে শেখাটা খুব জরুরি, আজীবন, মানে আজীবন শেখা যায় এসব জিনিস। তো আর বিভিন্ন কাজ করছি, নাচ রিলেটেড তো অনেক কাজ করছি, কিন্তু খালি মনে হচ্ছে যে আরেকটু যদি শিখতে পারতাম। মণিপুরী নৃত্যটা অনেক বেশি এস্টাবলিশড, কিন্তু পারফর্মারের সংখ্যা কম। মানে আমি যে যখন থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকাকালীনই, পড়াকালীনই আমি অল্প অল্প করে কাউকে না কাউকে নাচ শেখাতাম। স্টুডেন্ট আমার ছিল বাসায়, তারা বাসায় এসে নাচ শিখতো, কারণ স্বাভাবিকভাবে আমাদের তো স্পেস ছিল না যে একটা কোথাও নাচের ভাড়া নেব তারপর নাচ শেখাবো, সেটা না, কিন্তু ব্যাচ ব্যাচ করে করে নাচ শেখাতাম। তো তখন থেকে অল্প অল্প করে একটু একটু স্টুডেন্ট তৈরি করতাম, কিন্তু স্টুডেন্টেরই অভাব, মানে ক্লাসিক্যাল নাচ শিখবে এরকম মানুষের সংখ্যা খুব কম। তো সেইটার অভাবটা, কারণ নাচ কখনোই দলীয় ব্যাপার ছাড়া দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান বা মঞ্চের যে পরিবেশনাগুলো, আমাদের দেশের সোলো ক্লাসিক্যাল নাচ করছি আর দর্শক এসে দেখছে,
এই পরিবেশ আমরা এখনও পাই না। বিভিন্ন চ্যানেল বলেন বা মঞ্চ বলেন, আমাদের ক্লাসিক্যাল নাচ করবার সুযোগ নেই বললেই চলে। মানে একেবারেই কেউ কেন এটাতে উৎসাহিত করেন আমি বুঝতে পারি না, কিন্তু এটাই তো বেসিক। তো এইটার অভাব তখনও ছিল, এখনও বোধ করি। তো এসে যেটা হয়েছে যে আমরা স্ট্রাগল লাইফগুলো করে করে মানে অন্যদের পথ তৈরি করে দিতে পেরেছি। মানে অন্যরা দেখছে যে প্রেমাপু এভাবে পড়ে এসে আমি তো প্রোগ্রাম করছি, আমি তো কাজ করছি, আমি তো মানে সব কিছু মেনটেন করে করছি। তা এই ইন্সপিরেশনটা আমি কারো কারো জন্য হয়েছিলাম, যার ফলে আস্তে আস্তে ছেলেমেয়েরা বিভিন্ন ক্লাসিক্যাল ফর্মে নাচ শিখতে যাওয়ায় ইন্টারেস্ট পেয়েছে। তবে হ্যাঁ, যে গানের নাচের কদর অনেক বেশি। তো আমার মণিপুরি নাচটা শেখার ফলে যেটা রবীন্দ্রনাথ নিজেও মণিপুরি নাচটাকে তার গানের নাচের জন্য আসলে খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। তো সেইটা আমার খুব প্লাস পয়েন্ট যে আমরা মণিপুরি নাচটাকে নানানভাবে গানের নাচে এত সুন্দর করে কাজে লাগাতে পারি এবং আমাদের উপস্থাপনাগুলো অন্যরা খুব পছন্দ করে এবং অন্যরকম বলেও খুব গণ্য করেন। আসার পরে যে খুব বেশি আমি প্রতিকূলতা পেয়েছি তা না, কিন্তু হ্যাঁ, নাচের স্ট্রাগল লাইফ তখনও ছিল, এখনও আছে। একটা ফিনান্সিয়াল স্ট্রাগল, একটা প্লেস নিয়ে স্ট্রাগল, স্টুডেন্ট এই আসছে এই চলে যাচ্ছে। খুব কম স্টুডেন্ট থাকে ডেডিকেটেড, যারা কিনা আমাদের মতো করে মানে কি পাবো কি পাচ্ছি বা নাচের বিনিময়ে সারাক্ষণ টাকাই পাবো কি না পাচ্ছি কি না এইসব হিসাব আসলে আমরা কোনো কালে বেশি করিনি। মানে ডেডিকেশনটা অনেক বেশি প্রয়োজন। মানে কলাবতীদিরা যখন ঢাকায় আসতেন, আমরা মনে হয় ওই 1-1.5 মাস মনে হতো যেন পড়ালেখাটাও একটু পাশে সরিয়ে রাখি, ওটা তো করাই যাবে, মানে কষ্ট করে হলেও ওটাকে কভার করা যাবে, কিন্তু গুরুকে তো পাবো না। এই যে গুরু শিষ্য পরম্পরার যেই আসল যেই ব্যাপারটা, যেটা কিনা আমরা ইন্ডিয়ায় পড়তে গিয়ে শিখেছি দেখেছি, সেইটা এখানে পুরোপুরি এস্টাবলিশ হয়ে সারে না। মানে একটা গুরুকে আসলে কতখানি সম্মান দিয়ে তার কাছ থেকে কতখানি আদায় করে নেওয়া যায়, সেটা সব স্টুডেন্ট আসলে পারে না। তো ওই বোধগুলো আসলে আমরা দিতে পারিনি, এটা আমাদেরও ফেইলিয়ার হতে পারি। আর আরেকটা যেটা হয় যে যা প্রকাশ পায় মিডিয়ায় বলেন পত্রিকায় বলেন, স্বাভাবিকভাবেই তো সেগুলোই আকৃষ্ট করবে ছোটদের। তো যখন দেখছে যে ওগুলোর থেকে মানে একটা প্রপার ক্লাসিক্যাল নাচের থেকে নর্মাল গানের নাচ বা মিডিয়া বা মডেলরাই যখন নাচ করার বেশি সুযোগ পায়, তাদেরই যখন আর্থিক সহযোগিতা বেশি পায়, প্রায়োরিটি বেশি, তো ওই দিকে আসলে একটা আমাদের কষ্টের দিক আছে, যেটা আমরা ছেলেমেয়েদের ঠিক পথটা বুঝাতে পারি না। হ্যাঁ, ধর্মীয় প্রভাব, অসুবিধা, প্রতিকূলতা, নানান কথাবার্তা আছে এবং আমাদের তো একটা মুসলিম কান্ট্রি, মানে ওভাবে বলতে গেলে মুসলমানদের সংখ্যা বেশি। তো তারপরেও আমার কাছে একটা জিনিস এত বেশি পজিটিভ মনে হয়, এই যে মুসলমান কান্ট্রি, অথচ আমাদের দেশের মেয়েরা ছেলেরা আমরা মঞ্চে ওপেন প্রোগ্রামে বা ইনডোর হোক আউটডোর হোক সাবলীলভাবে নাচ করতে পারছি। এই যে আমাদের এই নাচটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে ক্ষমতাটা বা ব্যাপারটা আমাদের মধ্যে আসলে বিরাজ করছে মনের ভেতরে, সেইটা আমার কাছে অনেক পজিটিভ। যার ফলে এই মণিপুরি বলে না, নাচেরই যে নাচগুলো তো আসলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম থেকেই আসছে আমাদের নাচগুলো, আর এখন অনেক বেশি প্রভাব ওয়েস্টার্ন ড্যান্সের, সেটা আলাদা। কিন্তু ওই মিথ বা যেই ক্যারেক্টারগুলো নিয়ে আসলে অন্য ধর্মের প্রভাবটা বেশি থাকে হয়তো ওই নাচগুলোতে। তো ওইভাবে চিন্তা না করে আমি যদি পুরো ব্যাপারগুলোকে একটা আধ্যাত্মিক ভালোবাসা, আধ্যাত্মিক রূপ হিসেবে গণ্য করি এবং প্রতিটা চরিত্র যদি আমার একটা নাচের চরিত্র বা কাহিনীর একটা সুন্দর চরিত্র হয়, যেভাবে আমরা নাটক দেখি, মঞ্চের নাটক দেখি, এক একটা চরিত্র রূপায়ণ হচ্ছে, নাচটাকে আমি আসলে ওভাবেই নিই। এবং আমাদের সব ধর্মেরই ভেতরের উপজীব্য কিন্তু একই। হ্যাঁ, সেখানের যেই ব্যাপারগুলো মেনটেন করে একটা মানুষের চলা প্রয়োজন, সেটা কখনোই নাচ বাধা হয়ে থাকতে পারে না। আমাদের যারা নাচের মেয়েরা, তারা রোজা রাখছে, নামাজ পড়ছে,
সব কিছু কাজ ঠিকঠাক রেখে নাচটাকে যদি একটা অন্যরকম মনের ভেতরের আধ্যাত্মিক ভালোবাসার মধ্যে দিয়ে সে প্রকাশ করে, সেখানে আমি আসলে কোনো অন্যায় দেখি না। এবং আমরা যেভাবে নাচটাকে উপস্থাপন করছি এতদিন পর্যন্ত, তাতে গিয়ে আমরা যে খুব বেশি কোনো নেগেটিভ সিচুয়েশনের সম্মুখীন হয়েছি তা না। তবে হ্যাঁ, ওই ধরনের কথা বলবার মতো লোক সবসময়ই ছিল, সবসময়ই আছে, সেটাকে আসলে একটু প্রতিরোধ করেই চলতে হবে। আর আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে লাগে বাঙালিপনার যে ব্যাপারগুলো আমাদের, সেটা টিপ পড়া। আমরা তো টিপ পড়া নিয়েও কত রকম কাহিনী বলি, যে টিপ মানেই হয়তো বা হিন্দু আনি একটা ব্যাপার। তো এই বিষয়গুলো থেকে আসলে বেরিয়ে আসতে হবে আমাদের। বাঙালি বা একটা উৎসব বা একটা ভালো লাগার জায়গাগুলোকে একদিকে রেখে ধর্ম বা আমার কথা হচ্ছে ধর্মের যে মূল কথাটা, সেটা আমরা মানছি কি না প্রতিটা ঘরে ঘরে বা অ্যাজ এ পারসন, সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। নতুনদের মধ্যে আমি এখন যেমন নতুন প্রজন্ম অনেক ভালো কাজ করছে, আমি অনেক ভালো শিখে এসেছে, মানে হুট করে আমার কাছে লাগছে এখন, কারণ আমরা এই যে 16ই ডিসেম্বর বলেন বা মানে এই যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ, এই ধরনের বড় বড় ইভেন্ট করতে গিয়ে দেখলাম বা এতদিন ধরে দেখছি ইয়াং ডিরেক্টর খুব তৈরি হয়েছে। হ্যাঁ, তাদের কিন্তু নিজস্ব প্রপার প্রতিষ্ঠান সবার নেই, নির্দিষ্ট সংখ্যা স্টুডেন্ট নেই, তারা ইন্ডিভিজুয়াল ডিরেক্টর। তাদেরকে কিছু গদবাঁধা ছেলে মেয়ে ধরিয়ে দিলে তারা একটা কোনো নাচ বা কোরিওগ্রাফি শিখিয়ে নিচ্ছে, করে দিচ্ছে, ওইভাবে তারা ডিরেকশনে ইদানিং এই ধরনের চলটা বেশি এসেছে, যে আমি স্বয়ংসম্পূর্ণ হব, মানে আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান থাকবে, আমারই স্টুডেন্ট, তারা আর কোথাও কাজ করবে না, শুধু আমার সাথে যে কাজ করবে, এই প্রবণতাটা অনেক বেশি কম। সেটা আমার কাছে কখনো পজিটিভ কখনো নেগেটিভ। আমার কাছে নেগেটিভ ব্যাপারটা একটু বেশি এই অর্থে, একটা মানুষ যখন তার নিজস্ব একটা স্টাইল শেখে, হ্যাঁ, সেই স্টাইলটা তার স্টুডেন্টদের মধ্যে দেয়, সেই স্টুডেন্টটা যখন তার স্টাইলটাকে রপ্ত করে, সেই গুরুর আদলে তৈরি হয়, বা আমার যে আইডেন্টিটি, আমার যে স্টাইলটা, সেইভাবেই যদি আমি 20টা ছেলে মেয়েকে তৈরি করে আমার চাহিদা মতো করে মঞ্চে উপস্থাপন করতে পারি, সেটার মান অতুলনীয় হবে। রাদার মানে বিভিন্ন টাইপের বিভিন্ন গুরুর টুকরা টুকরা ছেলে মেয়ে নিলে আমি তো আসলে সেই একই স্টাইলের ছেলে মেয়ে পেলাম না, আমার তৈরি করা ছেলে মেয়ে ওরা না। এই যে একটা নিজস্বতা বলে কথা থাকে, সেইটা আমাদের এখন খুব সহজে তৈরি হয় না। অল্প কিছু টাকার প্রলোভনে এক দল থেকে আরেক দলে ছেলেমেয়েরা চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো কাটিয়ে ওঠা খুব প্রয়োজন। আমার কাছে লাগে একটা গুরুর আন্ডারে থেকে তার একটা আইডেন্টিটি থাকা প্রয়োজন, এবং যখন যেই গুরুর আন্ডারে সেই ছেলেমেয়েগুলো গুছিয়ে থাকবে, সেই গুরুও তাদেরকে নিয়ে খুব সাবলীলভাবে অনুষ্ঠান করতে পারবে, সে ইনসিকিউরড হবে না, সে তাদের জন্য জান প্রাণ দিয়ে যা করা প্রয়োজন তাদের ভবিষ্যৎ ভালো করবার উদ্দেশ্যে সেও প্রাণঢালাভাবে নিজেকে নিয়োজিত করতে পারবে স্টুডেন্টদের জন্য। ওই অভাবটা আমি ফিল করি। কিন্তু ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েগুলো যেটা করছে এখন, যে তারা ওই যে ডিরেকশনগুলো ওয়েস্টার্ন হোক বা বিভিন্ন কেউ অবশ্য, হ্যাঁ আমি একটা কথা বলবো, যে যারা ক্লাসিক্যাল নাচ শিখেছে ঠিক নিয়মে, তারা আসলেই ভালো কাজ করার ক্ষমতা রাখছে। তাদের কাজ দেখলেই বোঝা যায়, তারা যদি ফিউশনও করে, কন্টেম্পোরারিও করে, তারা যদি ওয়েস্টার্নও করে, তাদের বডিটা তৈরি। তারা যদি একটা আঁকাবাঁকা কাউকে শেখায়ও, সেই শেখানোতেও একটা শিক্ষা আছে, যেহেতু সে নিজে শিখেছে। কিন্তু যে শেখেনি সেটা কিন্তু প্রকাশ পায় এবং সেটা কিন্তু সমাদৃত হয় না। ছেলেমেয়েগুলো তো ওই একটা, মানে আমি বলছি যে ধরেন আমরা যখন একটা ক্লাসিক্যাল নাচ শেখাই, একটা ছেলে বা মেয়ে মিনিমাম 3-4 বছর যদি শেখে, তখন গিয়ে একটা ব্যালেন্সে পা দেওয়া শুরু করে, কিন্তু তার মঞ্চের পরিবেশনা ততটা মানসম্পন্ন তখনও হবে না। হ্যাঁ, একটা সার্টিফিকেট কোর্স মিনিমাম 8 বছরের সাধারণত হয়,
কিন্তু আমরা মনে করি এই নাচ শেখার কোনো শেষ নেই। 8 বছর ধরে যেই বাচ্চাটা সার্টিফিকেট কোর্স শেষ করলো, সে মঞ্চে টুকরো টুকরো করে ওয়ার্ডগুলো জোড়া লাগিয়ে একটা সেন্টেন্স বানাতে পারবে, কিন্তু সেই সেন্টেন্সটাকে পলিশড করে সুন্দর করে, মানে সেটাকে মানে পরিভাষাগুলোকে সুন্দর হতে গেলে যে চর্চাগুলো প্রয়োজন হয়, সেটা আলাদা করে ডিকশনারি থেকে শিখে হোক, আরও চর্চা করে হোক, ও যে পরিশীলিত নাচ বলতে যা বোঝায়, বা একটা শরীর তৈরি হয়ে গেছে বলতে যা বোঝায়, যে নাচের জন্য ও তৈরি হয়ে গিয়েছে, এই পর্যন্ত যেতে যতটা সময় দেওয়ার প্রয়োজন ততটা সময় একটা ছেলে বা মেয়ের দেওয়ার ধৈর্যটা থাকছে না, বাবা মার থাকছে না। তারা সারাক্ষণ চাইছে কখন বাচ্চাটাকে তারা মঞ্চে দেখবে, কখন তারা একটু টেলিভিশনে দেখবে। তবে হ্যাঁ, এটা একটা মঞ্চে পরিবেশন না করলে এইটা উন্নত হবে না, এটা পরিশীলিত হবে না, কিন্তু মঞ্চে উপস্থাপন করাই শুধু মূল উপজীব্য বিষয়টা না। তা এই একটা জায়গায় আমরা পিছিয়ে পড়ছি, এবং যার ফলে আমাদের ছেলেমেয়ের শেখাওয়ালা ছেলেমেয়ের সংখ্যা খুব কম। প্রত্যাশা তো অনেক রকম থাকে, যে আমরা যে কাজগুলো যেভাবে ভাবতে চেয়েছি পারিনি সেগুলো হোক। তো সেগুলো হতে গেলে আমাদের মতন চিন্তাধারার কিছু মানুষ আরও আসুক এই ক্ষেত্রে। আমি বলবো আমাদের মতন চিন্তাধারার বলতে গেলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সত্যি কি ঠিক কি ভুল সেটা বুঝবার ক্ষমতাওয়ালা মানুষরা। কারণ দেখা যায় কি যে বিভিন্ন সেক্টরে যারা বড় বড় দায়িত্ব নিয়ে আছেন বা যাদের হাতে অনেক ক্ষমতা, তা মানে বেশিরভাগ ক্ষেত্রে যদি মিসইউজ হয় সেটা খুব কষ্টের একটা জায়গা। আমরা চাই যে আমরা যেই ব্যাপারগুলো চাই, যেভাবে চাই নাচটাকে মঞ্চে, স্বাভাবিকভাবেই ক্লাসিক্যাল নাচটাকে, এবং পাশাপাশি তার বাস্তবায়ন, প্রোডাকশন বেসড কাজ বা সৃজনশীলতা প্রকাশ পায় এরকম বোধ সম্পন্ন মানুষদের আসলে গভর্নমেন্টের সেক্টরে, ঢাকা ইউনিভার্সিটির সেক্টরে বা যেসব জায়গা চাকরি ক্ষেত্রগুলো তৈরি হয়েছে, বা আমি মনে করি স্কুল কলেজ লেভেল থেকে আসলে নাচটা প্রপার ওয়েতে শেখাটা খুব প্রয়োজন। আমি যতটুকু জানি আমার মাদের ছোটোবেলায় ব্রতচারী ক্লাস হতো স্কুলে, প্রত্যেকটা স্কুলে ব্রতচারী থাকতো। তখন তারা যেই খুব সুন্দর সুন্দর বাণীগুলো ছন্দে, গানে, ঢোলের তালে তালে হাত ধরে ধরে বিভিন্ন বডি মুভমেন্টসের মতো করে বলতো, শিখতো, সেগুলোর তো কিছু না কিছু প্রভাব আসলে আছে, যার ফলে আমি আমাদের প্রজন্মে অনেক বেশি আদর্শ দেখি। তা আমার কাছে লাগে এই আদর্শগুলো উঠে আসুক এবং ঠিক মানুষ ঠিক জায়গায় সুযোগ পাক। আর সবসময়ই মিডিয়া বা কমার্শিয়াল জিনিসগুলো, চাকচিক্যের জিনিসগুলো সুন্দর, এবং আমি সেগুলোকে পজিটিভলি নেই, আমি তো ওগুলোর নেগেটিভ বা ওগুলোর বিরোধিতা করছি না। আমরা নিজেরাই তো মিডিয়ায় প্রকাশ পেতে চাই, মানে আমাদের আক্ষেপটা হচ্ছে আমরা মিডিয়ায় প্রকাশ পাই কম। মানে ঈদের একটা প্রোগ্রামে শামুক ঝিনুক থেকে একটা মডেলকেই বের হতে হবে, সে নাচ জানুক বা না জানুক, বা কোনো এককালে ছোটোবেলায় নাচ শিখেছিল, সে তার ইন্টারভিউ বলবে আমার জীবনের প্রথম শখ হচ্ছে নাচ, অথচ সে আদৌ নাচের সাথে জড়িত নয়। তো এই ব্যাপারগুলো না, প্রপার নাচের মানুষরাই মানে সঠিক ওয়েতে নাচ করে সো কল্ড স্টার হোক, মানে স্টারের যেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেই সে স্টার হোক। প্রত্যেকটা মানুষই চায় সেই ধরনের একটা জায়গায় পৌঁছাতে এবং নিজেকে সেই ধরনের ব্যাপারগুলোতে দেখতে।